যাক, ল্যাটা চুকে গেল। আর কোনো রকমের ভনিতা নয়, যেটা বলেছিলাম কার্যত ওটাই, যে আর বাছাবাছির কোনো দরকার নেই। ভালো তৃণমূল, মন্দ তৃণমূল, মাঝারি তৃণমূল, এখন ওসব বাছাবাছির আর সময়ই নেই। এখন সব কটাকে নিয়ে নিতে হবে এবং বিজেপির রাস্তা নাকি প্রশস্ত করে ফেলতে হবে। অন্তত দেখুন, মোটামুটি প্রথম সারির এক সংবাদপত্রে এটাই শিরোনাম হিসাবে জায়গা দখল করে নিয়েছে। তো আপনারা যারা সমর্থন করছিলেন, খুব স্বাভাবিকভাবে সচেতন মানুষ হিসাবে আপনারা যারা রাজনীতি বোঝেন, তারা সমর্থন করছিলেন যে এই রাজ্যসভায় বিলগুলো পাশ করানোর জন্য কিন্তু এমপিদের সমর্থন প্রয়োজন। সেই কারণে বাধ্য হয়েও, এদেরকে অপছন্দ করলেও এদেরকে নিতে বাধ্য হচ্ছে, তার কারণ বিলগুলো পাশ করতে হবে। আপনাদের বক্তব্য যে সম্পূর্ণ মিথ্যে তেমন তো নয়, কিন্তু তাহলে কাউন্টার কোয়েশ্চেন হিসেবে আমি প্রশ্ন করতাম আপনাদের সামনে, তাহলে রাজ্য বিধানসভায় তৃণমূলের বিধায়কদের নেওয়ার কি প্রয়োজন রয়েছে? এরা তো আর দেশের বিল পাশ করানোর জন্য এদের তো কোনো ভূমিকা থাকবে না। হ্যাঁ, রাজ্যের কয়েকটা বিলের জন্য বিজেপির যে আসন রয়েছে 208, সেটা 2/3 থেকে বেশি। কাজে এদের সমর্থন না থাকলেও বিজেপি একার ক্রেডিটে, একার জোরে বিল পাশ করতে পারে বিধানসভায়। রাজ্যসভায় সংখ্যাটা শর্টেজ রয়েছে। কিন্তু আপনাদের কাছে কি কোনো উত্তর রয়েছে যে তাহলে ঋতব্রতপন্থী তৃণমূলদের কেন বিজেপির জন্য এতটা বিজেপির দরজা খুলে দেওয়ার মতো ব্যাপার তৈরি হলো? ফিরহাদ হাকিমের মতো নেতা কিংবা জাভেদ খানের মতো নেতা, যাদের ওপেনলি সমালোচনা করেছেন, এমনকি বিরোধী দলনেতা থাকা অবস্থায় নয়, মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেও মারাত্মক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাদের জন্য দরজা খুলে দেওয়া তো ছেড়ে দিন। আজকে যা খবর দেখাবো, নিজেকেও বিশ্বাস করতে পারবেন না। শোনাবো আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। এটাই দেখার বাকি ছিল আমাদের, যে রাজনৈতিক তিনটি দল আমাদের রাজ্যে কখনো না কখনো ক্ষমতায় এসেছে এবং আমাদের বিশ্বাসঘাতকতা করে তারা আপদ বিদায় নিয়েছে। একটি দলই বাকি ছিল যারা প্রচুর মানুষের একটা প্রত্যাশা ছিল এদের ওপর, বাকি সরকারগুলোর ওপর প্রত্যাশা ছিল না, কিন্তু এই সরকারের ওপর প্রচুর প্রত্যাশা ছিল মানুষের। কিন্তু সেই সরকার কি বলছে? ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বাছাই আর নয়, এবার সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি। বিরাট পালাবদল। এটা জি24 ঘন্টায় লেখা হয়েছে খবরটা, এবং আমি আপনাদের সামনে একটা ফার্স্টের স্ট্রেঞ্জারটা পড়াবো। রাজীব চক্রবর্তীর প্রতিবেদন। তিনি বলছেন, আর ভালো তৃণমূল, খারাপ তৃণমূলের বাছাই নয়, সব তৃণমূলের জন্যই দরজা খুলতে চায় বিজেপি। দলের নেতৃত্বে সঠিক ব্যক্তিকে রেখে ঝাড়াই বাছাই ছাড়াই তৃণমূল নেতাকর্মীদের দলে ঢোকানোর পথ প্রশস্ত করতে চায় কেন্দ্রীয় বিজেপি। তৃণমূলের সাংসদ বিধায়কদের পর এবার নিচুতলা জনপ্রতিনিধিদেরও স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। শুধু তাই নয়, আর একটা অংশ শুনুন, ইম্পর্টেন্ট একটা অংশ। এবং সব থেকে বড় ব্যাপার কি জানেন? এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছেন কারা কারা দলে ঢুকতে পারেন। সেটা শুনলে আরো অবাক হয়ে যাবেন। সব থেকে অবাক করার বিষয়, তৃণমূলের 3জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগদান করে সাংসদ হয়েছেন। বিধায়কদের কাউকে সরাসরি বিজেপিতে না নেওয়া হলেও ঋতব্রত তৃণমূল যে আসল বিজেপির পার্কিং লট, তা মোটামুটি সকলেই জানেন। এবার পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতাদের দলে সামিল করতে চায় বিজেপি। অর্থাৎ আপনারা বলছিলেন না যে রাজ্যসভার বা লোকসভায় বিল পাস করার জন্য, তাহলে অন্তত এই সংবাদ মাধ্যম যা লিখেছে যে পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের সবার জন্য দরজা ওপেন করতে চাই। ঠিক আছে, তো এইটা কার্যত এক্সপেক্টেড ছিল না বিজেপির মতো একটা রাজনৈতিক দলের কাছে, যারা পার্টি উইথ এ ডিফারেন্স বলে নিজেদের দাবি করেন, এবং অনেকেই আমরা মানিও সেটা। তার কারণ ওপেনলি অন্যান্য রাজনৈতিক দলগুলির মতো এরা ডবল স্ট্যান্ডার্ড নীতিতে বিশ্বাস করে না। সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, সেটা আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে। কিন্তু তারা এই ধরনের পরিবর্তন 208টা সিট পাওয়ার পর পশ্চিমবঙ্গে, এটা একটু আনএক্সপেক্টেড। এবং আপনারা যদি বলেন যে না এই খবর মিথ্যে, তাহলে আজকেই আপনাদের সামনে বলি যে আপনারা জানেন গতকাল একেবারে প্রধানমন্ত্রী দিন শুরু করেছেন এই সমস্ত তৃণমূল কংগ্রেসের এমপিরা, যারা একসময় শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করতেন, কার্যত তাদের ভাষার কদর্য এমন জায়গায় থাকতো। নরেন্দ্র মোদী গতকাল ভারতের প্রধানমন্ত্রী দিন শুরু করেছেন তাদের সঙ্গে ব্রেকফাস্ট করে, এবং ব্রেকফাস্টে 3জন মুসলিম
এমপিও ছিলেন যারা বলেছিলেন আমরা এনডিএর সঙ্গে থাকতে চাই না, খলিলুর রহমান, আবু তাহের এবং ইউসুফ পাঠান তারা পর্যন্ত ছিলেন। বৈঠক টৈঠক করেছেন, প্রধানমন্ত্রী যোগাযোগা করার পরামর্শ দিয়েছিলেন। এবং যখন তিনি ওদিকে মিটিং করছেন এমপিদের সঙ্গে, তখন শুভেন্দু অধিকারীর সঙ্গে ঋতব্রত পন্থী তৃণমূল দেখা করতে গিয়েছেন। আমি আগেই বলেছিলাম দেখা করতে যাবেন, এবং দেখা করতে গিয়ে তারা বোধহয় চেয়েছেন একটু সম্মান, যেন আমাদেরও ডিম ফিম না ছোড়া হয়, এই সমস্ত ব্যাপারটা। আবার শুনলাম যে প্রধানমন্ত্রীর কাছেও একজন নাকি বলেছেন যেন আমাদের উপর ডিম না ছোড়া হয়, এই সমস্ত বলেছেন। দেখুন, ডিম মানুষ ছুড়বেই, এখন আর কিছু করতে পারবেন না। মানে আমি এনকারেজ করি না ডিম ছোড়াটাকে, কিন্তু ডিম মানুষ ছুড়বেই। কেন ছুড়বে এই কথা বলছি, এবার একটু মোড়টা ঘোরাই, একটু চ্যানেলটা ঘোরাই আর কি। আপনারা জানেন গতকাল একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, আরো দুটো ঘটনার কথা, ইন্টারেস্টিং ঘটনার কথা বলছি, দারুণ ঘটনা। প্রথম ঘটনা হচ্ছে এই যে মহুয়া বিভিন্ন রকমের, তো যখন তৃণমূলে ছিলেন তখন তো ধরুন হিন্দু বিরোধী কথা বলতে তিনি অভ্যস্ত ছিলেন, এবং সেগুলো বলে যেহেতু কোনো পুলিশের মানে অপরাধ বলেই তখন মনে হতো না, তাই তার টিকিটই পর্যন্ত কেউ ছুঁতে পারতেন না। তো মা কালীর, সিগারেট, মদ, এই সমস্ত মন্তব্য থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের মানে কুৎসিত ইঙ্গিত, কুৎসিত মন্তব্য, কাঠের মালা সংক্রান্ত কি সব বলেছিলেন, তুলসীর মালা, কাঠের মালা, কি সব বলেছিলেন। সেই মহুয়া মৈত্রকে একেবারেই নদিয়ার একটি থানায় তাকে ডাকা হয়েছিল হাজিরার জন্য, কিন্তু মহুয়া মৈত্র সেটাকে মানে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট বলেছিল যে ঠিক আছে, তাকে রক্ষা কবচ দিয়েছিল, তাকে গ্রেপ্তার করা যাবে না একটা সার্টেন টাইম পর্যন্ত, এবং বলা হয়েছিল যে তাকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে, তদন্তের সহযোগিতা করতে হবে। মহুয়া মৈত্র এটাকে চ্যালেঞ্জ করে চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলেছেন আপনারা সবাই শুনে গিয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, আরে রাজনীতিতে এসেছেন আপনি, আপনি ডিমকে নিয়ে ভয় পাচ্ছেন। ভারতবর্ষের যারা মানে স্বাধীন করতে যে সমস্ত দেশপ্রেমিকরা ছিলেন তারা তো ডিম ছেড়ে দিন বুকে গুলি খেয়েছিল। তারপরেই মহুয়া মৈত্র আইনজীবী বুঝেছেন যে বেগতিক, সঙ্গে সঙ্গে মামলাটাকে প্রত্যাহারের অনুমতি চেয়েছেন, এবং সুপ্রিম কোর্ট সেই অনুমতি দিয়েছেন, মামলাটা তুলেও নিয়েছেন। কেন এটা বললাম, মহুয়া মৈত্র এই মানে যখন বিদেশে ছিলেন, মানে নির্বাচনের পর বোধহয় পালিয়ে গিয়েছিলেন, বিদেশে থেকে দেখছিলেন সবাইকে ডিম ছোড়া হচ্ছে, তখন তিনি একটা ভিডিও করেছিলেন, এবং সেই ভিডিওতে শাসানি দিয়েছিলেন যে আমি কিন্তু সব খবর পাচ্ছি, আর আমি যখন থাকবো আমার সব ক্যামেরাও থাকবে, তোমরা যারা আছো তারা তো আর বোরখা পরে আসবে না, তার কারণ তোমরা একটি কোন সম্প্রদায়ের আমরা জানি, বিজেপি কারা করে আমি জানি। তো তোমরা যখন আসবে তোমাদের না আমি মুখগুলো সব তুলে রাখবো ক্যামেরাতে, এবং তোমাদেরকে আমি প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাব, তোমাদের মামলা দায়ের করব, সেখানে অনুমতি না দিলে হাইকোর্ট, হাইকোর্ট না দিলে আমি সুপ্রিম কোর্টে যাব। কি বলেছিলেন মহুয়া মৈত্র শোনাবো, তিনি করেওছেন তাই, কিন্তু সুপ্রিম কোর্ট রাজনৈতিক থাপ্পড় মেরে তাকে, কার্যত রাজনৈতিক কথা বললাম, তাকে কিন্তু পাঠিয়ে দিয়েছে যে না, আপনাকে হাজিরা দিতেই হবে 14ই আগস্ট থানাতে, ফিজিক্যালি হাজিরা দিতে হবে, এবং তখন যদি ডিমের মানে আঘাত সহ্য করতে হয় তাহলে করতে হবে হয়তো। দেখুন কি বলেছিলেন মহুয়া মৈত্র, মনে করাবো। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে, আমি তো উজ্জ্বল বিশ্বাস নই, আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব, আমি তো এফআইআর করব। আপনারা হয়তো বলবেন যে না, পুলিশ তো আমাদের, পুলিশ তো বিজেপি, কিচ্ছু যায় আসে না, এফআইআর যদি না নেয় আমি বাই নেম 156(3) করছি ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি না শুনে সেটা আমি হাইকোর্ট করব, হাইকোর্ট যদি না করে আমি সুপ্রিম কোর্ট করব। তাই প্রত্যেকটা মহিলা, আপনারা যে ডিম নিয়ে 2 মিনিটের জন্য হিরোইন হতে সেজেছিলেন, আপনাদের কিন্তু আগামী 3 বছর কোর্টে হাজিরা দিতে হবে, তখন কিন্তু কোনো বিজেপির দাদারা আপনাদের বাঁচাবে না। শুনলেন তো, এই ডিমের আতঙ্কে যে মহুয়া মৈত্র একা ভুগছেন এমন নয়, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বৃত্তে যারা রয়েছেন, যে সমস্ত তৃণমূলীরা মাথাটা ঢুকিয়ে দিয়ে ভাবছেন যে আর তাদের কেউ দেখতে পাচ্ছেন না, তাদের অপরাধ বোধহয় ঢাকা পড়ে গেছে। দেখুন, ভোট কিন্তু বিজেপির নেতৃত্বরা দেবেন না, মানে তারা দেবেন কিন্তু তাদের ভোটে নির্বাচনে জয় পরাজয় স্থির হবে না। ভোট দেবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তারা কিন্তু সবটাই দেখছে। বিজেপির ভূমিকা ডেফিনেটলি দেখছে যে দুর্নীতি পরায়ণ নেতাদের বিরুদ্ধে যারা এতদিন ধরে আন্দোলন করে আসলেন, রাত জাগো দিন জাগো, দিনের পর দিন আন্দোলন করলেন, অত্যাচার করলেন, নিরীহ মানুষের নামে মানে এফআইআর দেওয়া হলো, তারা জেল পর্যন্ত খাটলেন, যারা কোনোদিন কল্পনা করতে পারতেন না যে জেলের দরজা গন্ডি মারবেন, তাদের পর্যন্ত জেল খাটালেন এই সমস্ত নেতা নেতৃত্বের অনেকেই। তারা এখন ওই যাদের জেল খাটালেন তাদের এখন মানে নেতা হয়ে গেলেন। পশ্চিমবঙ্গের মানুষ দেখছে, নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের মানুষ
ভালো মন্দ ভুল ঠিক সমস্ত বিষয়ে জবাব দেবে, তবে একটি বিষয় তো নয়, বিজেপি আবার 50টা জিনিস ঠিকও করছে। বিজেপি সব থেকে বড় ভুল যদি এটা করে থাকে, বিজেপি আবার 10টা জিনিস ঠিক করছে, সেটাও তো বলতে হবে, সমান জোর দিয়ে বলতে হবে। যে যেমন অর্থনীতিতে গতি আনার জন্য, শিল্পায়নের জন্য যা যা করা প্রয়োজন, এবং বাকি সমস্ত মানে যে সমস্ত মানে স্কিমগুলোতে দুর্নীতি হতো মমতা বন্দ্যোপাধ্যায়, সেগুলোতে ইতিমধ্যেই দুর্নীতি বন্ধ করে দিয়ে রাজস্বে মানে যে টানা মানে একটা মারাত্মক পরিমাণের আয় হঠাৎ করে বৃদ্ধি হতে শুরু করেছে। এই সমস্ত পজিটিভ যে জিনিসগুলো, এবং আরো বিষয় জানেন আপনারা যে নিঃশব্দ বিপ্লব করছেন যে সমস্ত ধর্মীয় স্থানে, সেটা মন্দির বা মসজিদে যে সমস্ত লাউডস্পিকারগুলো লাগানো হতো সেগুলো খুলে নেওয়ার ব্যবস্থা হয়েছে, খুলে নেওয়াও হয়েছে। এরকম বিভিন্ন কাজ তো তিনি করছেন। তো একদিকে বিচার করে নির্বাচনে গেলে হবে না, এটাও দেখতে হবে। তবে এইখানে আমি আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বোধহয় কেঁদেই ফেলেছেন সুপ্রিম কোর্টের কাছে। কি হয়েছে জানেন তো? শুনেছেন তো কি হয়েছে? তিনি আবারও সুপ্রিম কোর্টে গেছেন। কেন? তাকে চোখের জন্য ট্রিটমেন্টের অনুমতি দিতেই হবে বিদেশে যাওয়ার। তাহলে ঘটনাটা একটু ছোট করে বলে দিই। প্রথমে তিনি হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট বলেছিল তাকে যে দেখুন, চোখের জন্য আমি আপনাকে আপাতত বিদেশে যাওয়ার পারমিশন দিচ্ছি না, আপনি একটা এসএসকেএম হাসপাতাল থেকে বা অন্য কোনো হাসপাতাল থেকে আপনি একটা ডাক্তার দেখিয়ে বলুন, ডাক্তার যদি আপনাকে বলে যেতে, তাহলে আপনাকে আমরা সেই অনুমোদন দেব। দেখুন, এটা যদি তৃণমূল কংগ্রেসের জামানায় এমন কোনো বক্তব্য বলতেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে মানে সেটা হাস্যকর হয়ে যেত। তিনি তো মানে যাওয়ার প্রয়োজন হতো না, ডাক্তার গিয়ে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওখানেই দিয়ে দিতেন সার্টিফিকেট। তো এখন জামানা বদলে গেছে, ডাক্তাররাও আর মানে বন্দুকের নলের ডগায় তাদের আর কাজ করতে হয় না, সত্যকে সত্য বলার ক্ষমতা এখন তারাও পেয়েছেন। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় পড়েছেন বিপদে, চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট বলেছেন যে না, এটা হাইকোর্টের কাছেই ফিরিয়ে দিলাম এবং এটা 1 সপ্তাহের মধ্যে শুনতে হবে। হাইকোর্ট 1 সপ্তাহের মধ্যে শুনেওছে, শুনানি হয়েওছে হাইকোর্টে। হাইকোর্ট বলে দিয়েছে যে না, আমরা যে অর্ডারটা দিয়েছিলাম সেই অর্ডারটাই থাকলো, যে আপনাকে প্রথমে আমাদের এখানকার হাসপাতাল থেকে আপনাকে অনুমতিপত্র নিয়ে আসতে হবে। তারা যদি মনে করে যে আপনাকে পারমিশন দেওয়া দরকার এবং আপনার এই চিকিৎসা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে হয় না, তাহলে আমরা অনুমতি দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন না, আমি তো এখানে চোখের চিকিৎসা করাবো না। আসলে চোখের চিকিৎসার যদি শুধু পারমিশন থাকতো, মানে ব্যাপার থাকতো, তাহলে তিনি করিয়ে নিতেন। এতদিন ধরে কেউ রোগ ফেলে রাখে নাকি? আগে তো একটা ডাক্তার দেখাবে লোকে, তারপরে নয় ঠিক আছে যবে সুযোগ পাবো তবে বিদেশে যাবো। আগে তো একটা ডাক্তার দেখাবে। আর পশ্চিমবঙ্গ পছন্দ না হতেই পারে, 15 বছরের দিদি আপনার পিসি যা করে গেছে, স্বাভাবিক ব্যাপার, আপনার পছন্দ না হতেই পারে। ভেলোর টেলোর বা মানে অন্যান্য জায়গা থেকে তো এলকে প্রসাদ প্রচুর ভালো ভালো আই ইনস্টিটিউট রয়েছে, সেখান থেকে গিয়ে দেখিয়ে আনতে পারেন, আপাতত যতক্ষণ না বিদেশে আবার অনুমতি পাচ্ছেন। তো তিনি চলে গেছেন আবার সুপ্রিম কোর্টে, আবারও সুপ্রিম কোর্টে গেছেন। মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আবারও হাইকোর্ট, আবারও সুপ্রিম কোর্টে গেছেন। শুক্রবার দিন সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে না, আমাকে হাইকোর্ট থেকে মামলা করে দিয়েছে, আমাকে অনুমতি দেয়নি, আপনারাই অনুমতি দিন। মানে তিনি বিদেশে কোনোভাবে যাবেন। আমি জানি না তিনি নিজে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কালো কোর্ট চাপিয়ে যাবেন কিনা, কিংবা সব থেকে ভালো অপশন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, আপনার পিসি তো বড় লয়ার, এত বড় ওই অ্যাডজুডিকেশন নিয়ে সমস্ত লড়াই ফড়াই করে পশ্চিমবঙ্গের মানুষকে তো আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচালেন। কালো কোর্ট না চাপিয়ে তিনি যদি সুপ্রিম কোর্টে না যেতেন, তো পশ্চিমবঙ্গের মানুষ তো এত মানে মানে পরিবর্তনটা এত সহজে পেতেন না। তার নাটকগুলো পশ্চিমবঙ্গের মানুষ তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে, আর ঠিক জায়গায় গিয়ে ভোটের বাটনটা প্রেস করে দিয়েছে। তো তার আপনার পিসিকে বলুন, উনি তো বড় লয়ার, উনি নিজেই দাবি করেছেন, তো ওনাকে বলুন যে আপনার হয়ে মামলাটা করতে সুপ্রিম কোর্টে। কারণ বাকি আর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো লয়ার নেই যারা আপনাকে বিদেশে যাওয়ার অনুমতিটা এনে দিতে পারেন, একমাত্র আপনার পিসি যদি পারেন। চেষ্টা করে দেখুন পিসিকে দিয়ে। আমি জানি না সুপ্রিম কোর্টের জন্য কি অপেক্ষা করছে। মহুয়া মৈত্রকে যদি সুপ্রিম কোর্ট বলতে পারে, আরে মশাই আপনি রাজনীতিতে এসেছেন, দু একটা ডিমের ভয়ে এমপি যদি ভয়ে বলেন যে আমি হাজিরা দেবো না, হবে কি করে? আমাদের তো দেশ স্বাধীন করতে গিয়ে গুলি খেয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, আর আপনি বলছেন ডিমের ভয়ে বাড়ি থেকে বেরোবেন না। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বলতে পারে সেটা ভেবেই আমার একটু শিহরণ হচ্ছে যে আগামী কবে আমি জানি না, মামলাটা লিস্টিং রয়েছে, যখন শোনা হবে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সম্পর্কে তো কি মানে ব্যাখ্যা দেওয়া হবে। তবে হ্যাঁ, যদি ভুলবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পারমিশন দেওয়া, মানে আমি ওটাতে নাক গলানোর কেউ নই বা ওটাতে বক্তব্য রাখার কেউ নই, আমার ব্যক্তিগত মতামত, যদি ভুলবশত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুনয়ে ইয়েতে যদি সারা কোনোভাবে মিলে যায়, তাহলে আমার ধারণা পাখি একবার গেলে আর ফেরত আসবে না। মদন মিত্র বলেই দিয়েছেন যে তাকে এবং কুণাল ঘোষকে পাঠানোর কথা বলা হচ্ছিল, আপোষ করার জন্য বার্তা পাঠানো হয়েছিল শুভেন্দু অধিকারীর কাছে।
যে করে দিন না, একটু ব্যবস্থা করে দিন না, বিদেশে যাওয়ার এত কি করে একজনের তাড়া থাকে বলুন তো? সব থেকে তার বিদেশে না গিয়ে তাকে বলুন শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে সরাসরি টাইম চেয়ে একেবারেই তার দরবার করতে। আমি তো খবর দেখিয়ে দিলাম, আমার খবরটা যদি অন্তত শোনেন তাহলে বুঝতে পারবেন যে বিজেপি এখন মানে আপনাদের মতোই, আপনারা যেমন সবাইকে সর্বাগ্রাসী মুডে ছিলেন, বিজেপিও এখন ওই মুডে চলে গেছে। তো আপনি গিয়ে যান, আপনি অ্যাপ্লিকেশন করুন যে আপনি বিজেপির হয়ে লড়বেন, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করবেন। যদি এটা বলেন আমি শিওর যে আপনি হয়তো চান্স পেয়ে গেলেও যেতে পারেন। আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এখন এই যে দেখালাম যে যদি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, পুরসভার নেতা কর্মীদেরও যদি ওই খবর যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওদের যদি নিতে পারে, আপনি তো সুবক্তা, আপনি সেকেন্ড ইন কমান্ড, ডিজে ফিজে বাজাতে পারেন ভালো। তো আপনাদের মতোই লোকই তো রাজনীতিতে দরকার। দেখুন, একটু অ্যাপ্লাই করে দেখুন। আরে অ্যাপ্লাই করতে ক্ষতি কি? একটু বিজেপিতে একটু অ্যাপ্লাই করে দেখুন, তাহলে আপনার বিদেশে যাবার পারমিশন হবে না। শুধু আপনাকে যেটা করতে হবে, আপনার পিসির সম্পর্কে আপনাকে গালিগালাজ করতে হবে। আর সেটা আপনি নিজে স্ক্রিপ্টে যদি রেডি থাকে, তাহলে আপনার কিন্তু সর্বদিকে সমস্যার সমাধান হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা লিখে জানান যে দেখুন, নীতি, নৈতিকতা, আদর্শ ছাড়া যে রাজনীতি চলে না, সেই রাজনীতি বেশি দিন মানুষের সমর্থন পেতে পারে না। বিজেপিকে আমরা সমর্থন করতাম একটাই কারণে, তার কারণ হচ্ছে এরা নীতি, নৈতিকতা, আদর্শ মেনে চলতো এবং মানুষের আদর্শের সঙ্গে এদের আদর্শের একটা মানে মিল আমরা দেখেছিলাম। মানুষ চাইতো যে পাকিস্তান বিরোধী, এরাও পাকিস্তান বিরোধিতা করতো। সিপিএম, কংগ্রেস পাকিস্তান বিরোধিতার নামে পাকিস্তানের ওই জল বন্ধ হয়ে গেলে এরা কান্নাকাটি করে মিছিল করতো। সেই কারণেই বিজেপি একটা মানে মানুষের মনে একটা বিরাট জায়গা দাগ কেটে নিয়েছিল। কিন্তু আজকে সেই দাগটা যদি মানে কয়লার কালিতে পরিণত হয়ে যায়, মানুষের মনে যদি সে কয়লার কালি দিয়ে রেখাপাত হয়ে যায় মাত্র নির্বাচনে যে তার 2-3 মাসের মধ্যে, তাহলে এটা মানে এটা অ্যাকসেপ্টেড না। এটা এর জন্য মানুষ প্রত্যেকে 93% মানে 92% গিয়ে মানুষ ভোট দিয়েছিলেন। এই চিত্র আর দ্বিতীয়বার দেখতে পাবেন না। এটা লিখে রাখুন। মানুষ এর জন্য দলে দলে গিয়ে নির্বাচনের জন্য যোগদান করেনি। যাই হোক, আমাদের তো আর কিছু করার নেই, আমরা শুধু পরামর্শই দিতে পারি। তার কারণ বাকি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা ছিল না। যে রাজনৈতিক দলটার কাছে আমাদের সব থেকে বেশি প্রত্যাশা আছে, তাদের কাছে যদি এই ধরনের বক্তব্য শুনি যে তারা একদম দরজা ওপেন করে দিচ্ছে, তাহলে আর মানে বিজেপি পার্টি উইথ ডিফারেন্স কি? তাহলে আর কাকে হারাবেন? কোন তৃণমূলকে বলছেন যে নিশ্চিহ্ন করে ফেলবেন? কাকে? সবাইকে নিয়ে নিলে আর কাকে নিশ্চিহ্ন করবেন? শুধু ওই নামটাকে? ওই নামটা দোষী? ওই নামটা কি চুরি করেছিল? ওই নামটা কি, নামটার সমস্ত মানে মানুষের দোষ নেই, নামটার মানে তৃণমূল কংগ্রেস নামটাই দোষ। ওর আন্ডারে যে সমস্ত মানুষগুলো নেতারা ছিল তাদের কোনো দোষ নেই। যদি এটা বিশ্বাস করেন তাহলে ঠিক আছে, কিন্তু ওই মানুষের সেন্টিমেন্ট নিয়ে বেশি খেললে যেটা হয়, মানে পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দিয়েছে। আপনারা দেখুন, ক্ষমতায় রয়েছেন এখন, ভালো মন্দ বিচার করার অনেক সময় বলে না যে ক্ষমতা থাকলে আর মানুষ অন্ধ হয়ে যায়। আমরা এক্সপেক্ট করিনি, দেখা যাক। সবাই ভালো থাকবেন এবং দেখুন, আপনাদের সুচিন্তিত মতামত লিখে জানান। এখনকার মতো এখানেই।